হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে আবারও তোমাদের সামনে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন নিয়ে উপস্থিত হয়েছি। আমি ক্যালকুলাসের ধারাবাহিক আলোচনার আজকে আমার তৃতীয় পর্ব। প্রথম দুইটা লেকচারে আমি ঢাল সম্পর্কে আলোচনা করেছি। তো এই প্রয়াসটা যেটা, অর্থাৎ এই উদ্যোগটা একটা নতুন উদ্যোগ আমার, যে পদার্থবিজ্ঞান পড়তে যে প্রত্যেকটা থিওরি, ম্যাথমেটিক্যাল সলিউশন বা গাণিতিক সমস্যা যেগুলো বলি আমরা, সবগুলোর ক্ষেত্রেই আমাদের একটা ম্যাথমেটিক্সের একটা সমাহার আছে, যেটা ক্যালকুলাসের কিছু অংশ, যেগুলো ঢাল, ওই ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো আমরা ব্যবহার করে থাকি প্রতিনিয়ত। এখন কথা হচ্ছে যে এই ম্যাথামেটিক্সগুলো আসলে ম্যাথমেটিক্স বা গণিত থেকে আমরা শিখে আসার কথা, কিন্তু যেহেতু ম্যাথমেটিক্স সাবজেক্টটায় আমাদের ক্যালকুলাস অংশটা সেকেন্ড পার্টে যে অবস্থান করছে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে, সেহেতু আমাদের প্রথম বর্ষের কিছু জিনিস আমরা একটু ভালো করে জানার জন্য আর একটু ভালো করে বোঝার জন্য এই আলোচনাগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। খুব স্বল্প পরিসরে, যেটুকু একেবারেই না হলে নয়, ঠিক সেইটুকু আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর বিস্তারিত আমরা ম্যাথামেটিক্স চ্যাপ্টারে বা ম্যাথমেটিক্স পড়ার সময় আমরা এটা বিস্তারিতভাবে জানতে পারবো, তখন ধারণাটা আরও স্পষ্ট হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন। আসলে ডিফারেন্সিয়েশনটা কী, ডিফারেন্সিয়েশন কাকে বলে, বা ডিফারেন্সিয়েশন কী করে করতে হয় বা কেন করতে হয়? ডিফারেন্সিয়েশন আসলে এক ধরনের ভাগ। ডিফারেন্সিয়েশন একটা ভাগ। কীরকম ভাগ? যে ওয়াইয়ের সাপেক্ষে এক্সকে, এক্সের সাপেক্ষে ওয়াইকে, এইভাবে যে ভাগ করি, অর্থাৎ কোনো জিনিসকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগে বিভক্ত করার প্রক্রিয়াটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এই ডিফারেন্সিয়েশনকে আমরা পাচ্ছি কোথায় থেকে? আসলে কোনো একটা পরিবর্তনশীল রাশির ঢাল নির্ণয় করতে গেলে আমরা ডিফারেন্সিয়েশনের কনসেপশনটা বা অন্তরীকরণের কনসেপশনটা পেয়েছি। যেমন কোনো রাশিকে যদি আমরা অন্তরীকরণ করি বা ডিফারেন্সিয়েশন করি, অ্যাকচুয়ালি ওই রাশির ঢাল পাই, মানে রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু যার সাপেক্ষে আমরা, সেইটার সাপেক্ষে আমরা তার একটা রেট অফ চেঞ্জ পেতে পারি। এই রেট অফ চেঞ্জটা কি? আসলে একটা ঢাল। এই ঢালটাই আমরা নির্ণয় করি। ঢালের অপর নামই হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এখন যেমন সরণ দেওয়া থাকে আমাদের, সরণ এস, বেগ কত, সরণ টি সময়ে একটা সরণ পাচ্ছি আমরা, বেগ ভি ইজ ইকুয়াল টু তাহলে কত, আমরা বলছি এস বাই টি। তো এইটাকে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে লিখি আমরা ডিএস বাই ডিটি বলি। এই ডিএস বাই ডিটিটা কি? যে এই যে এদিকে টি, এদিকে এস, যদি আমরা একটা গ্রাফ করি, এটা মূলবিন্দুগামী সরল রেখা পাই, যেহেতু এস ইজ ইকুয়াল টু ভিডি। তাহলে এই মূলবিন্দুগামী সরল রেখা করে একটা বিন্দু আমি পছন্দ করে এটা যদি নিই, তাহলে এই অংশটুকু হচ্ছে আমার ডিএস, ঠিক আছে? বা ডিওয়াই যেটা বলে থাকি আমরা, এইটুকু হচ্ছে আমাদের ডিটি, অ্যাজ লাইক ডিএক্স। তাহলে ঢাল সমান আমরা কি জানি? ডিওয়াই বাই ডিএক্স। এর পূর্ববর্তী আলোচনায় আমরা দেখেছি যে ঢাল সমান হচ্ছে ডিএক্স বাই ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখন আমরা এই ডিওয়াই বাই ডিএক্স সমান কত পাচ্ছি? ডিএস বাই ডিটি ইন প্র্যাকটিক্যাল কেস। ইন প্র্যাকটিক্যাল কেস ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি কি? আসলে ভেলোসিটি। ভেলোসিটি অতএব ডিএস বাই ডিটি মিন্স ভি। তাহলে এটা কি? এটা হলো এই সমীকরণের ঢাল, এই থিটা, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা, এই ট্যান থিটাটাই হচ্ছে আমাদের ভি, এইটাই সমান হলো আমাদের ট্যান থিটা। তাহলে এই গ্রাফটা ঢাল হচ্ছে বেগ নির্দেশ করছে। ঢালের মান যত বেশি হবে এরকম হবে, এরকম হবে, তাহলে বেগের মান বেশি হবে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা নির্ণয় করছি এটা হলো একটা ঢাল। এখন এইখান থেকে আমরা হচ্ছে অন্তরীকরণে যেতে চাই। তো অন্তরীকরণ করতে গেলে কোনো রেখার ঢাল নির্ণয় করতে হয়।
আসলে একটা রেখার ঢাল একটা যদি সরল রেখা হয়, আমরা দেখেছি এর আগে যে সরল রেখার ঢাল প্রত্যেকটা বিন্দুতে একই, একটা সরল রেখার ঢাল প্রত্যেকটা বিন্দুতে একই থাকে, কিন্তু বক্ররেখার ঢাল ভিন্ন ভিন্ন হয়। তাহলে বক্ররেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করি? বক্ররেখার ঢাল নির্ণয় করি আমরা যে কোনো একটা বক্ররেখাকে দুইটা বিন্দু যদি আমরা নিই, যেমন এইটা আমরা ঢাল অধ্যায়ে দেখেছি, ওই ঢাল আলোচনা করার সময় যে এইখানে একটা বিন্দু x1 y1, এইখানে একটা বিন্দু x2 y2। তাহলে এই দুই বিন্দু যদি আমরা ঢাল নির্ণয় করতে চাই, এটার ঢাল হলো এটা, এটার ঢাল হলো এটা। তাহলে এই যে ঢাল θ1, এটা θ2, এই θ1 এবং θ2 এই 1 নাম্বার এবং 2 নম্বর সরল রেখার ঢাল। আসলে 1 নাম্বার এবং 2 নম্বর সরল রেখার ঢাল। তাহলে আমাদের এই বক্ররেখার ঢাল কোনটা? আমাদের বক্ররেখার ঢাল আসলে দুই বিন্দুটি নির্ণয় করা সম্ভব না। তাহলে কি হবে? এক এক বিন্দুর বক্ররেখার ক্ষেত্রে এক একটা বিন্দুর ঢাল এক এক। যদি এইটাকে আমরা এস বনাম টি লেখচিত্র দেখি, তাহলে এস বনাম টি লেখচিত্রের ক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটা এরকম বক্ররেখা পাই, প্রত্যেকটা বিন্দুর ঢাল ভিন্ন ভিন্ন পাই। কারণ কি? কারণ প্রত্যেকটা বিন্দুই এক একটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নির্দেশ করে। তো বক্ররেখার ক্ষেত্রে অর্থাৎ অসমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর বেগ কি আলাদা আলাদা আলাদা, যেটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলে থাকি, অর্থাৎ তাৎক্ষণিক বেগ বলে থাকি। তো এটার ক্ষেত্রেও তাই হবে। কিন্তু আমরা যদি এর একটা মান পেতে চাই, তাহলে কি করব আমরা? যে এটা এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এই এ বিন্দুকে আস্তে 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 যদি আমরা এ বিন্দুর খুব কাছে নিয়ে আসতে পারি, যখন এই যে x1 একটা ভ্যালু আর x2টা প্লাস এইচ যদি বলি আমরা, তো বলছে এইচ এর মান টেন্ডস টু 0। এইচ এর মান যদি শূন্যের কাছাকাছি যায়, এইচ এর মান যদি খুব নগণ্য হয়, তাহলে সেই ক্ষেত্রে x1 এর সাথে x2 এর ডিফারেন্সটা থাকবে কি? খুবই কম। তখন আমরা কি করব? এই বক্ররেখাটা অর্থাৎ এই তো, তখন আমরা এই x, এটা হলো এ বিন্দু, এটা ছিল আমাদের বি বিন্দু, এই এ বিন্দুর বি বিন্দু এ বিন্দুর উপরে পতিত হবে। তখন যদি আমরা একটা স্পর্শক আঁকি, তাহলে দেখা যাবে যে এ বিন্দু এবং বি বিন্দুর খুব কাছাকাছি হলে তখন কিন্তু আমরা একটা রেখা অঙ্কন করতে পারছি। তাহলে এই ছেদকটা ইন্টারসেপ্ট ছিল আগে, একটা ইন্টারসেপ্টটা স্পর্শক হয়ে যাচ্ছে কখন? যখন এ এবং বি বিন্দু খুব কাছাকাছি চলে আসছে। তাহলে এইরকম একটা অবস্থায় যদি আমরা এর জন্য একটা সমীকরণ তৈরি করতে পারি, সেটাকে আমরা বলছি মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ। তাহলে মূল নিয়মে অন্তরীকরণের জন্য আমরা এখানে একটা চিত্র অঙ্কন করেছি, যে চিত্রটা ছিল এটা, যে y is equal to f of x is equal to x cube। এটার যদি গ্রাফ অঙ্কন করি আমরা এরকম একটা গ্রাফ পাই। তো ঠিক আছে, এটা 0, x যদি 0 হয় তাহলে y 0, x যদি 1 হয় y এর মান 1, এরকম একটা বিন্দু আমরা মনে করলাম। x এটা 1 1, x যদি 2 হয় y এর মান হবে কত? 8। এটা x যদি 3 হয় y এর মান হবে কত? 27। তাই এই বিন্দুটাকে যদি আমরা বলি যে f of 2 বা এর মান বসালে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের 2। এই 2 একটা বিন্দু, আর এটা ওই যে ফাংশন f of x এর মান, তাহলে কত? f of 2, তাহলে এটা একটা বিন্দু। এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটাকে বা এইখানে একটা বিন্দু নিচ্ছি আমরা, যেটা 2 প্লাস এইচ। তার মানে এই বিন্দু থেকে, এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্বটা বা বি বিন্দুর মানের ভ্যারিয়েশনটা কত? এইচ। তাহলে ফাংশনের মানটা কত হবে? তাহলে ফাংশন 2 প্লাস এইচ, এটা। তাহলে এই দুইটা মান যদি আমরা এখন ডিফারেন্স করি, তাহলে কি পাবো আমরা? ঢাল পাবো। তাহলে ঢাল সমান কত? কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ এইটা মাইনাস এইটা। তাহলে f of 2 প্লাস এইচ মাইনাস f of 2 ডিভাইডেড বাই
টু প্লাস এইচ মাইনাস টু। এখন তাহলে কত হচ্ছে এফ অফ টু প্লাস এইচ মাইনাস এফ অফ টু ডিভাইডেড বাই এইচ। তাহলে এখন এই ঢালটা আমি এইখানে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু, এটা মূল নিয়ম, এটা আমাদের মূল নিয়মে অন্তরীকরণ। এই মূল নিয়মে অন্তরীকরণ একটা ফাংশন আমরা ধরে নিয়েছি y ইজ ইকুয়াল টু f অফ x ইজ ইকুয়াল টু x কিউব। এর যদি আমরা গ্রাফ দেখি তাহলে এই ধরনের একটা গ্রাফ পাবো, যেটা এই দিকে থাকবে হলো x আর এই দিকে থাকবে হলো y। তাহলে এইটা গ্রাফ। এখন এর একটা পয়েন্ট আমরা নিয়েছি যেটা হচ্ছে 28 পয়েন্ট বলছি আমরা, আর এই পয়েন্টে আমাদের ফাংশনের মান কত, যে x ইজ ইকুয়াল টু 2 আর ফাংশন তাহলে কত f অফ 2। এইচ পরিমাণ বৃদ্ধির কারণে বি বিন্দু পেয়েছি আমরা, বি বিন্দুতে এক্স এর মান হচ্ছে কত, বি বিন্দুতে এক্স এর মান হচ্ছে 2 প্লাস এইচ, এটা এফ অফ 2 প্লাস এইচ। তাহলে এখন যদি এই ঢাল নির্ণয় করি তাহলে দ্বিতীয়বার আমি আবার দেখাচ্ছি যে এ ও বি বিন্দুকে খুব কাছাকাছি ধরে, এ ও বি বিন্দুর ঢাল হবে যখন এ ও বি বিন্দু খুব কাছাকাছি থাকবে, তখন ঢাল কত হবে, যে এফ অফ কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভূস্থয়ের অন্তর। এফ অফ টু, এটা টু টু কেটে গেল এই ঢাল। এখন বিন্দুদ্বয় খুব কাছাকাছি হয়ে, অর্থাৎ এইচ টেন্ডস টু জিরো, এইচের মান যদি শূন্যের কাছাকাছি হয়, এইচের মান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ঢাল এফ অফ ডিফারেন্সিয়েশন, যেটা এইটাকে আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর ডিডি এক্স। এটা হলো আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর। অপারেটর কাকে বলে নিশ্চয়ই আমরা জানি। তো কোনো একটা রাশিকে ডিফারেন্সিয়েশন করতে গেলে ডি বাই ডি এক্স, ডি বাই ডি ওয়াই, ডি বাই ডি জেড, ডি বাই ডি এক্স, যার সাপেক্ষে সেটা হলো এটা, আর যাকে ডিফারেন্সিয়েশন করি সেটা এখানে থাকে। তাহলে এটা হলো আমাদের একটা ডিফারেন্সিয়াল অপারেটর। তাহলে সেই অপারেটর আমরা এখানে ডিফারেন্সিয়াল হিসাবে লিখিনি, আমরা এটা লিখছি কিসে, ঢাল হিসাবে। কিসের ঢাল, যে রেট অফ চেঞ্জ অফ ওয়াই ডিভাইডেড বাই রেট অফ চেঞ্জ অফ এক্স। তার মানে এক্স এর মানের একক পরিবর্তনে ওয়াইয়ের যে পরিবর্তন তাকে ঢাল বলে, সেটাই আমরা এখানে লিখেছি। তাহলে এটা সমান কত, এখানে আমাদের একটা শর্ত আরোপ করে দিয়েছি আমরা, সেই শর্তটা হচ্ছে লিমিট এইচ টেন্ড টু জিরো। কার উপরে প্রয়োগ করেছি আমরা, এফ অফ এক্স এর উপরে। তাহলে এইটা হবে, এইটা সমান আমরা এখন এটা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। এইটা যখন এক্স এর মান এইচ এর মান খুব ক্ষুদ্র হয়, তখন আমরা ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এইটা লিখতে পারি। তো এটার অর্থ কি দাঁড়ালো, ডিওয়াই বাই ডিএক্স তাহলে কি ঢাল যেমন, অ্যাজ ওয়েল অ্যাজ উইথ ডিফারেন্ট ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু এক্স এর মানটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের মূল নিয়মে ডিফারেন্সিয়েশনের সূত্র। এইটা হলো আমাদের মূল নিয়মে এই জিনিসটা ডিফারেন্সিয়েশনের সূত্র। এখন এই সূত্রকে ব্যবহার করে যদি আমরা একটা ডিফারেন্সিয়েশন দেখি তাহলে কেমন হবে, যেমন আমাদের একটা সমীকরণ দেখছি আমরা, এক্সাম্পল f of x is equal to x square plus 4x plus 2, x square plus 4x plus 2, আর f of h তাহলে কত হবে, f of x plus h is equal to x plus h square plus 4 into x plus h plus 2, এটা হচ্ছে আমাদের x plus h। এখন এইটাকে যদি আমরা হচ্ছে এই নিয়মে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, ডিডি এক্স এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, তাহলে কি এফ অফ এক্স প্লাস এইচ, এটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স
ডিভাইডেড বাই, তাহলে কত হবে ডিভাইডেড বাই এই দুটার বিয়োগফল যদি করি আমরা তাহলে কত এইচ ছিল আমাদের এখানে, তাহলে মূল সমীকরণের থেকে যে আমরা এইচ, তাহলে ডিভাইডেড বাই এইচ। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, এফ অফ এক্স এর মান বসাই আমরা, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স এর মান কত এইটা, তাহলে এক্স প্লাস এইচ হোল স্কয়ার প্লাস 4 ইন্টু এক্স প্লাস এইচ প্লাস 2 মাইনাস এফ অফ এক্স এর মান হলো এইটা। নিচে লাইনে লিখি এক্স স্কয়ার প্লাস 4x প্লাস 2 ডিভাইডেড বাই এইচ। এখন এইটাকে যদি আমরা হিসাব করি, সমাধান করি, তাহলে দেখা যাচ্ছে এইটার সমান আমরা পাচ্ছি যেটা হিসাব নিকাশ করে যে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এইটার যদি আমরা হিসাব করি তাহলে এই মানটা আসছে আমাদের হলো এইচ ইন্টু 2x প্লাস এইচ প্লাস 4, 2x প্লাস এইচ প্লাস 4 ডিভাইডেড বাই এইচ। এইচ কেটে গেল। এখন যদি লিমিট এইচ টেন্ডস টু 0 করে দিই তাহলে কত হবে আমাদের, কত হবে, তাহলে 2x প্লাস 4 x ডিভাইডেড বাই dx। এখন আমরা এই যে কোনো ধরনের রাশিকে মূল নিয়মে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এই মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যাবে এটি বক্ররেখার ঢাল এবং থেকে এখন যদি আমরা মূল নিয়মে এই যে কোনো রাশি এক্স সম্বলিত রাশিগুলো যদি আমরা ঢাল নির্ণয় করি তাহলে নির্ণয় করতে পারি। এখন মূল নিয়মে যদি আমরা এক্স টু দি পাওয়ার, মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করে তাহলে এটা আমরা কি পাবো, f of x is equal to x cube, তাহলে f of x is equal to x cube, f of x plus h is equal to কত হবে, x plus h cube। তাহলে এখন আমাদের ঢাল কত হবে, এটা ঢাল, তাহলে ঢাল ddx of fx is equal to লিমিট, মূল নিয়মের সূত্র আমাদের একটাই, h tends to 0, f of x plus h minus f of x divided by সূত্র এই যে এটা h। এখন এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি মূল নিয়মে তাহলে দেখা যাবে যে এই মানটা আমরা পাবো n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আমি সংক্ষেপে দেখাচ্ছি, অর্থাৎ ডিডি এক্স এক্স টু দি পাওয়ার n। এটা কিন্তু আমাদের এখন একটা সূত্র, ঠিক আছে, এটা আমাদের এখন একটা সূত্র। এই সূত্র অনুযায়ী যদি আমরা এক্স টু দি পাওয়ার 10 কে ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx x to the power 10 is equal to 10 into x to the power 10 minus 1 সমান হচ্ছে 10 x to the power 9। তাহলে এইভাবে এখন আমরা যে কোনো রাশিকে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করতে পারি। আর আমাদের এখানে আসলে সূত্রগুলো প্রয়োগ করে মূল নিয়মটা দেখানোর প্রয়োজন হয় না, এই সূত্রটাই আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। আমি এরকম কয়েকটা সূত্র এখন তোমাদেরকে আমি লিখে দিচ্ছি যেগুলো মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করলে এই মানগুলো পাওয়া যায়। যেমন
ddx x to the power n is equal to n into x to the power n minus 1 এটা এখন এইটা 2 নম্বর ddx ln x এটা সমান কত 1/x 1/x 3 নাম্বার ddx e to the power x is equal to ln x e to the power x মানে e to the power x 4 নাম্বার ddx a to the power x এটা সমান হবে a to the power x into ln a to the power x into ln a এটা তারপরে যদি কোনো ধ্রুবক রাশিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে ddx of a is equal to 0 when a constant তাহলে যে কোনো কনস্ট্যান্ট রাশিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে তার মান শূন্য হবে এছাড়া আরও অনেক রাশি আছে যেগুলোকে ডিফারেন্সিয়েশন করলে তাদের মান পাওয়া যায় আমাদের আরেকটা প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে যে ddx uv অর্থাৎ দুইটা পরিবর্তনশীল রাশিকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এটাকে বলা হয় পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে হয় পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করতে গেলে ইউকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি ভিকে ডিফারেন্সিয়েশন করব ভিকে কনস্ট্যান্ট ধরে ইউকে ডিফারেন্সিয়েশন করব তাহলে এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিডিএক্স অফ ইউ তাহলে ইউ প্লাস ভি ইউ বাই ভি এগুলো রাশিকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে পারি তাহলে এইগুলো গেল আমাদের মোটামুটি ডিফারেন্সিয়েশনের সাধারণ একটা সূত্র বা ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমাদের মোটামুটি একটা আলোচনা তো ডিফারেন্সিয়েশন এই অংশটুকুর এতটুকু জিনিস যদি আমরা শিখতে পারি এইটুকু জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমি আশা করব যে আমাদের ফিজিক্সে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের যে অংশটুকু প্রয়োজন সেগুলো আমরা হচ্ছে সমাধান করতে পারব এগুলোর বিশাল ব্যবহার আসবে যখন আমরা ডাইনামিক্স পড়তে যাব মোশন ইন স্টেট লাইন মোশন ইন 3D সিচুয়েশান তখন আমাদের এই ডিফারেন্সিয়েশনের এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে তো আশা করি যেটুকু আমি করেছি আমরা সেইটুকু তোমরা শিখতে পারবে তোমরা নিতে পারবে তাহলেই আমার এই পরিশ্রম আমার এই তোমাদের প্রতি দেওয়া এই শ্রমটুকু সার্থক হবে বলে আমি মনে করি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই